যে প্রাণী পালন মূলত কয়েকটা কারণের জন্য আমরা করি। প্রত্যেকটা কারণই হচ্ছে আর্থিক দিক থেকে একটা সংযুক্তি আছে। যেমন আমি বলি যে প্রাণী পালন যদি আমরা ভালোভাবে করতে চাই, সেক্ষেত্রে আমরা ভালো দুগ্ধ উৎপাদন কিভাবে করতে পারবো সেটা একটা ব্যাপার আছে। ভালো বা বেশি পরিমাণে আমরা মাংস কি করে পাবো প্রাণী থেকে, সেটা একটা দিক আছে। হাঁস মুরগির ক্ষেত্রে আমরা ডিম ভালো কি করে পাবো বা বেশি পরিমাণে মাংস কিভাবে পাবো, এগুলো হচ্ছে সবই এক একটা গবেষণার বিষয়। এখন এইগুলোকে নিয়ে যদি আমরা গবেষণাগারে গবেষণা করি, যেমন আমি বলতে চাইছি যে কোন ধরনের উন্নত প্রজাতি পালন করলে আমরা বেশি দুধ পাবো বা বেশি মাংস পাবো বা বেশি ডিম পাবো, এই নিয়ে একটা দিক আছে। আবার কি আছে, আবার দেখা যায় যে প্রাণীর ক্ষেত্রে অনেক রোগ ব্যাধি আছে, সেই রোগ ব্যাধিগুলোকে নিয়ে আমরা গবেষণাগারে যদি গবেষণা করি এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যাকসিন বা যে টিকাকরণ আমরা করি সেগুলোকে যদি তৈরি করতে পারি, সময় মাফিক সেগুলোকে যদি আমরা টিকা প্রদান করতে পারি, তাহলে সেই রোগ ব্যাধির হাত থেকে প্রাণীকে রক্ষা করতে পারবো। এবং অনেক রোগ আছে যেগুলো প্রাণী থেকে মানুষে ছড়িয়ে পড়ে, সেই রোগগুলো সম্পর্কে যদি আমরা গবেষণা করি এবং সেই রোগগুলো সম্পর্কে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি, তাহলে আমাদের মানুষের দিক থেকেও কিন্তু অনেকটা আমরা সেই রোগগুলোকে প্রতিরোধ করতে পারবো। তো এই যে বিভিন্ন দিক আছে, এই বিভিন্ন দিকগুলোকে নিয়ে যদি আমরা গবেষণাগারে গবেষণা করি এবং তার যে সুফল অর্থাৎ গবেষণা লব্ধ যে ফল, সেইটাকে যদি আমরা সম্প্রসারণ করতে পারি, যেটা বড় দিক। অনেক সময় দেখা যায় যে গবেষণাগারে অনেক গবেষণা হয়, কিন্তু সেই গবেষণাগারে থেকে যে লব্ধ যে ফল, সেই ফলটাকে কিন্তু আমরা প্রাণী পালকদের কাছে পৌঁছাতে পারি না। একদম একদম। তো সেই দিক থেকে যদি আমরা এটাকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, গবেষণাও হলো, তার সঙ্গে আমরা তার সেই গবেষণালব্ধ ফলটাকে আমরা প্রাণী পালকদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে দেখা যাবে যে প্রাণী পালন করে যে লাভ হওয়ার কথা তার থেকে আমরা বেশি ভালো লাভ করতে পারবো এবং আমাদের সমাজকে ঠিকঠাক করে চালিত করতে পারবো। এখনকার দিনে যেটা দেখা যায় যে প্রাণী পালনের একটা বিরাট গুরুত্ব আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু এগ্রিকালচার অর্থাৎ কৃষি জমি আস্তে আস্তে কমে আসছে। কৃষি কাজে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকূলতা আমরা দেখতে পাই, চাষিরা তার সম্মুখীন হন। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা প্রাণী পালনকে একটা অন্যতম প্রধান দিক হিসাবে ধরি, তাহলে দেখা যাবে যে কোনো একটা দিকে যদি লোকসান হওয়ার সম্ভাবনা থাকে কৃষিকাজে এবং তার সঙ্গে যদি প্রাণী যুক্ত থাকে, তাহলে কিন্তু আমরা ওই লোকসানের হাত থেকে আমরা অনেকটাই বাঁচতে পারবো। তো এইসব ব্যাপারগুলো থাকার জন্য আমরা প্রাণী পালনের গবেষণার আরো উন্নতি হোক এটাকে চাই এবং সেই গবেষণালব্ধ ফল যাতে প্রাণী পালকদের কাছে পৌঁছায়, চাষিদের কাছে পৌঁছায়, সেটার দিকে আমাদের ভীষণভাবে নজর দেওয়া দরকার। বেশ, খুব সুন্দর যে তথ্য আপনাদের সামনে ডক্টর মৈত্র তুলে ধরলেন যে শুধুমাত্র আমাদের প্রাণী পালন করলে হবে না, তার সম্পর্কে জানা দরকার। যে কোনো চাষের ক্ষেত্রে আমরা যেটা বারবার বলি যে জেনে বুঝে করলে চাষ, লস হবে না 12 মাস। এবার সেই জিনিসটা যদি আমরা এখানে প্রাণীদের ক্ষেত্রে যদি গবেষণামূলক ভিত্তিক এরকম কিছু পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে এবং অর্থনৈতিক উন্নতি করতে পারবে কৃষক বন্ধুরা বা চাষী বন্ধুরা। এই ব্যাপারে যদি আপনার কাছে জানতে চাই যে অধিক গুরুত্ব দেওয়া দরকার কোন বিষয়গুলি? দেখুন, আমাদের আমি প্রথমেই বলেছি যে এখনকার দিনের সবথেকে একটা বড় শত্রু চাষবাসের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আপনারা নিশ্চয়ই এটাকে জানেন বা দেখতে পাচ্ছেন। যত দিন যাচ্ছে ক্লাইমেটের একটা পরিবর্তন আসছে, আবহাওয়া বা জলবায়ু সঠিক সময়ে বৃষ্টিপাত হচ্ছে না, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো খরা। তো এই সমস্ত ব্যাপারগুলো ক্লাইমেট চেঞ্জের সঙ্গে বা আমরা তথাকথিত যে গ্লোবাল ওয়ার্মিং বলি তার সঙ্গে যুক্ত। এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রাণী পালনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক দিকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। আমরা যদি সেই সমস্ত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিই, যেটা আমি বললাম যে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রাণী পালন, অর্থাৎ ক্লাইমেটের সঙ্গে বা আবহাওয়া বা জলবায়ুর সঙ্গে মানানসই কৃষি সঙ্গে প্রাণী পালন, এই ব্যাপারটাকে যদি আমরা বেশি গুরুত্ব দিই, তাহলে আমার মনে হয় আজকালকার দিনে সব থেকে সেটা বেশি প্রাধান্য পাবে। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন ধরুন আমি
এখনকার ক্লাইমেটে কোন ধরনের প্রাণী করলে দেখা যাবে ক্লাইমেটের সঙ্গে সেটা মানানসই হবে। অর্থাৎ অত্যধিক যেখানে টেম্পারেট জোন, সেখানে আমি কোন ধরনের প্রাণী পালন করব, কোন জাতের প্রাণী পালন করব, তার খাবার দাবার কিরকম ভাবে দেবো, তার জন্য যে সমস্ত রোগগুলো আসছে, অনেক নতুন নতুন রোগ আসছে আজকাল, তো সেইগুলোকে নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করব, এবং সেইভাবে যদি আমরা আমাদের গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে দিনের শেষে কিন্তু প্রাণী পালকরা উপকৃত হবেন। আমি আরো সহজভাবে যদি বলি যে কোন একটা প্রাণীর ঘর করতে গেলে সে ঘরটা কিরকম হবে, সেই ঘরটাকে কিরকম ভাবে ঘরটাকে করলে এখনকার যে অত্যধিক যে ক্লাইমেটের যে পরিবর্তনশীল, সেক্ষেত্রে প্রাণীগুলোকে রক্ষা করতে পারবো। হতে পারে সেখানে আবহাওয়া মানে বায়ু চলাচলটাকে আমাকে ঠিকভাবে দেখতে হবে। যদি সেখানে জলের ঘাটতি হয় তাহলে সেটাকে আমরা কিভাবে মেকআপ করব। এই ধরনের যদি আমরা বাসস্থান থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, তার টিকাকরণ থেকে শুরু করে, এইগুলো যেগুলো ক্লাইমেটের সঙ্গে যুক্ত, সেগুলোকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে দেখা যাবে আমাদের সম্প্রসারণ অনেকটাই এগিয়ে যাবে এবং সেটা চাষিদের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে। এই যে গবেষণার কথা হতে হতে একটা সম্প্রসারণের কথা বললেন, ঠিক। এই গবেষণার পাশাপাশি সম্প্রসারণ কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এখন গবেষণা তো দরকার আছে। গবেষণা ছাড়া তো নতুন নতুন আমাদের প্রযুক্তি আসবে না। যত দিন যাচ্ছে আমরা প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়ছি। সেই জন্য প্রযুক্তি তৈরি করতে গেলে গবেষণার দরকার। গবেষণা ছাড়া আমরা কোনোদিনই এক পাও এগিয়ে যেতে পারবো না। কিন্তু সেই গবেষণা করার পরে তার যেটা ফল, সেইটাকে যদি আমরা যারা এন্ড ইউজার, অর্থাৎ যারা এটাকে কাজে লাগাবে, তাদের কাছে যদি পৌঁছাতে না পারি, এবং সেই গবেষণা যে ফল সেটা যদি গবেষণাগারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে দেখা যাবে সেই রকম গবেষণার কোনো কিন্তু দাম বা মূল্য নেই। হয়তো সেক্ষেত্রে কিছু সায়েন্টিফিক পেপার বের হলো, কিছু হয়তো বিজ্ঞানীদের তাদের কেরিয়ারের জন্য কাজে লাগলো, কিন্তু আলটিমেটলি যেটা ফার্মার, যারা যাদের জন্য গবেষণা করা, তারা কিন্তু তার ফলটা পেলেন না। সেই জন্য গবেষণার সাথে সাথে সম্প্রসারণের দিকটা ভীষণভাবে জরুরি। সম্প্রসারণ যদি না হয় তাহলে দেখা যাবে আমাদের সেই গবেষণা করে কোনো লাভ হবে না। আমি আপনাকে আরো উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন অনেক প্রযুক্তি আছে, ছোট ছোট প্রযুক্তি আছে, যে প্রযুক্তিগুলো ফার্মারদের কাছে পৌঁছালে তারা হয়তো সহজেই সেটাকে কাজে লাগাতে পারবেন, এবং সেই সহজে কাজে লাগানোর মাধ্যমে তাদের যে প্রাণী পালন করার যে প্রচেষ্টা, সেটাকে কিন্তু তারা আরো ভালোভাবে করতে পারবেন, আরো লাভজনকভাবে করতে পারবেন। এখন এর জন্য যেটা দরকার সম্প্রসারণ। এই সম্প্রসারণ ছাড়া কিন্তু গবেষণার দিকটাকে আমরা একদিক হলে হবে না, দুটোকেই যেন আমরা সমানভাবে দেখি। গবেষণাও যেমন দরকার, সেই গবেষণালব্ধ ফলটাকে সম্প্রসারণ করাটাও বিরাট দরকার। এই যে সম্প্রসারণ বা গবেষণা যাই করি না কেন আমরা, এই সম্প্রসারণের ক্ষেত্রে যে প্রযুক্তি সম্প্রসারণের কথা বলছেন, সেক্ষেত্রে আমাদের রাজ্যে হোক বা দেশে এমন কোন প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন রয়েছে যারা এগিয়ে আসতে পারেন কৃষকদের সহায়তার জন্য? দেখুন, এখন সম্প্রসারণের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আছে যারা মূলত এই কাজগুলো করেন। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ আছে, আমাদের বিশ্ববিদ্যালয় যেগুলো এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, এর একটা সম্প্রসারণের বিভাগই আছে, যাদের কাজ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে যে সমস্ত গবেষণালব্ধ প্রযুক্তি উঠে আসে, সেগুলো চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়া। সেটা কিভাবে দিতে পারে, সেটা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে দেওয়া হয়, ক্যাপাসিটি বিল্ডিং অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হয়, বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন করানো হয়, যে ছোট ছোট টেকনোলজিগুলোকে আমরা ফার্মার প্লটে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে দেখালাম। স্বচক্ষে দেখার পরে ফার্মাররা সেখান থেকে টেকনোলজিগুলো তারা নিতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। তো সেই রকম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা এক্সটেনশন উইং অর্থাৎ সম্প্রসারণ যে বিভাগ সেটা রয়েছে। আমাদের ইউনিভার্সিটির যেমন ডাইরেক্টরেট অফ এক্সটেনশন রিসার্চ অ্যান্ড ফার্ম রয়েছে, যেখানে এই ধরনের প্রযুক্তিগুলোকে নিয়ে আমরা চাষিদের মধ্যে সম্প্রসারণ ঘটাই। এটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য বললাম। সেরকম স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারাও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের যে গবেষণাগারের যে ফল, সেগুলোকে চাষিদিকে কিন্তু প্রদান করে থাকেন।
তাছাড়া বিভিন্ন জেলাতে, এখন প্রত্যেকটা জেলাতে ভারতবর্ষের মোরলেস একটা, যেখানে বড় জেলা আছে সেখানে প্রত্যেকটা জেলাতে একটা বা দুটো করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। সেটা ইউনিভার্সিটির আন্ডারে থাকতে পারে, সেটা ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের নিজস্ব তত্ত্বাবধানে হতে পারে, বিভিন্ন যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে তাদের তত্ত্বাবধানেও বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। তো এই সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজই হচ্ছে যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন যে রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ গবেষণাগার থেকে, সেখান থেকে প্রযুক্তি তারা সংগ্রহ করবেন বা তাদেরকে সেইগুলোকে জানকারি দেওয়া হবে। তারা সেই সমস্ত প্রযুক্তিগুলোকে নিয়ে চাষিদের প্লটে অর্থাৎ ফার্মার্স প্লটে তারা গিয়ে সেগুলোকে ডেমনস্ট্রেশন দেবেন, সেগুলোকে নিয়ে তারা চাষিদিকে বোঝাবেন, প্রশিক্ষণ দেবেন। তো এই ধরনের যে সম্প্রসারণ কেন্দ্র আছে, অনেক প্রোগ্রাম আমরা যেমন দেখেছি স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, ধরুন আমি খুব সহজেই যদি বলি যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হচ্ছে এমন একটা ধরনের গবেষণা লব্ধ ফল যেটাকে কিন্তু স্টেট গভর্নমেন্টের যে ARD ডিপার্টমেন্ট আছে, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের যারা সম্প্রসারণ কর্মী আছেন তারা কিন্তু এই টেকনোলজিগুলোকে ফার্মার্স প্লটে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে, সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে শুরু করে অনেক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু এই প্রশিক্ষণলব্ধ ফল তারা বিভিন্ন ট্রেনিং, ডেমনস্ট্রেশন, ফ্রন্ট লাইন ডেমনস্ট্রেশন এর মাধ্যমে কিন্তু চাষিদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং এতে চাষিরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। আচ্ছা, আমরা যারা গ্রামে থাকি যারা, বা যে সমস্ত আমাদের শ্রোতা বন্ধুরা শুনছেন আজকের অনুষ্ঠান, আশা করা যায় প্রত্যেকের বাড়িতে কম বেশি দু একটি পশুপালন করে থাকেন, প্রাণী পালন করে থাকেন। এবং আমরা যারা প্রথাগত শিক্ষার মাধ্যমে এই গবেষণা করব বা সম্প্রসারণের কথা চিন্তা ভাবনা করব, কিন্তু যারা গ্রামে থাকেন তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, বলা ভালো যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, সেটাকে কি আমাদের এই গবেষণা বা সম্প্রসারণের কাজে কোনোভাবে লাগানো যেতে পারে? ঠিক, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা কিন্তু চাষিদের ক্ষেত্রে চাষিদিকে কখনোই আমরা বলতে পারি না যে তারাও কোনো অংশে পিছিয়ে আছেন। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি বা বিভিন্ন গবেষণাগারে আছি, এখন গভর্নমেন্ট থেকে একটা প্রোগ্রাম নেওয়ার চেষ্টা চলছে যে সেই রকম ধরনের গবেষণা করানো হোক যে গবেষণার বিষয়বস্তু কিন্তু উঠে আসবে মাটি থেকে। আচ্ছা, অর্থাৎ চাষিরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কি সমস্যায় তারা পড়ছেন, সেটা প্রাণী পালন করতে গিয়ে হোক বা চাষাবাদ করতে গিয়ে যাই হোক না কেন, সেই সমস্যাগুলোকে কিন্তু মাটি থেকে তুলে আনতে হবে। সেই তুলে আনার বিভিন্ন প্রযুক্তি আছে। আমরা খুব সহজে বলি যে PRA একটা প্রযুক্তি, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল, এর মাধ্যমে আমরা বিভিন্ন চাষিদের কাছ থেকে সমস্যাগুলোকে সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমরা রিসার্চে কিন্তু সেই প্রবলেমগুলোকে নিয়ে রিসার্চ ডিজাইন করি, যাতে করে সেই সমস্যাটাকে আমরা গবেষণাগারে দেখলাম যে সেটার আমরা কিভাবে সমাধান করতে পারবো, করার পরে তারপরে কিন্তু সেটাকে চাষিদের কাছে নিয়ে যাই। এখন অনেক চাষি ভাইরা আছেন, আমরা দেখেছি যেটাকে বলা হয় তাদের যেটা নিজস্ব জ্ঞান, অর্থাৎ ইংরেজিতে একটা বলা হয় যে ITK, ইন্ডিজিনাস টেকনিক্যাল নলেজ, অর্থাৎ প্রত্যেকটা চাষি যারা চাষবাসের সঙ্গে যুক্ত, প্রাণী পালনের সঙ্গে যুক্ত, তাদের নিজস্ব একটা জ্ঞান আছে। এই যে ইন্ডিজিনাস টেকনোলজিক্যাল নলেজ, এই নলেজটাকে যদি আমরা নিতে পারি, নেওয়ার পরে যদি সেটাকে ভ্যালিডেট করতে পারি এবং তার সঙ্গে যদি কিছুটা হলেও বিজ্ঞানকে যদি মেশাতে পারি গবেষণাগারে, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে চাষিদের মধ্যে সেই গবেষণাগারের যে ফল, তার যে রেজাল্ট, সেটা কিন্তু অত্যধিকভাবে গ্রহণযোগ্যতা বাড়বে। আমি খুব উদাহরণ দিয়ে বলি, আমরা যখন খুব ছোট ছিলাম তখন দেখেছি যে বাড়িতে যে সমস্ত গরুগুলো আছে, বিশেষ করে যেগুলো বেশি পরিমাণে দুধ দেয়, অর্থাৎ ক্রসব্রেড গরু হতে পারে বা হাই ইল্ডিং গরু, সেই গরুগুলো যখন দুধ দেওয়ার পরই তাদের একটা টেন্ডেন্সি থাকে সেই গরুটা মাটিতে শুয়ে পড়ে। আচ্ছা, অর্থাৎ তারা বেশি দুধ দেওয়ার পরই তাদের যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি হয়, অনেক সময় তারা মাটিতে শুয়ে পড়ে এবং এই শুয়ে পড়ার পরে
দেখা যায় যে তাদের যে বাঁট অর্থাৎ তাদের যে টিট, সেই টিট দিয়ে বা টিট ক্যানেল দিয়ে ওই মাটি থেকে যে সমস্ত জীবাণুগুলো আছে, কিছু জীবাণু সেই মাটির মধ্যে দিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে সেখানে ম্যাস্টাইটিস তৈরি করে। ম্যাস্টাইটিস অর্থাৎ পালানের প্রদাহ তৈরি করে। ম্যাস্টাইটিস এখন একটা কমন রোগ, বিশেষ করে ভারতবর্ষে আমরা দেখেছি ম্যাস্টাইটিসের জন্য অনেক গবাদি পশুর আপনার যে উৎপাদনশীলতা সেটা অনেকটাই কমে যায়। চাষিদিকে অনেকভাবে লোকসানের মুখ দেখতে হয় এই ম্যাস্টাইটিসের জন্য। কিন্তু গ্রামেরই চাষিরাই এই প্রযুক্তিটা বলেছিলেন। আমার এখনো মনে আছে, আমাদের বাড়িতে যে গোয়ালা দুধ দোয়াতে আসতেন তিনি বলেছিলেন যে গরুটিকে দুধ দেওয়ানোর পরই তাকে তার খাবারের জায়গাতে কিছু একটু খাবার দিয়ে দেওয়া হোক। তো মেবি সেটা খোল হতে পারে বা যেটা পছন্দ করবে গরুটা, যদি দেওয়া হয় তাহলে সেই গরুটা সেই খাবারটা খাওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। এবং যদি তাকে 15 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখে দেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি সেই যে বাটের যেটা টিট ক্যানেল অর্থাৎ যেটা ছিদ্র আছে সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারপরে যদি সে গরুটা শোয় মাটিতে তাহলে সে জীবাণুগুলো ঢোকার আর জায়গা পাবে না, পথ পাবে না। অর্থাৎ এটা একটা টেকনোলজি। এটা যদিও মনে হলো যে খুব সহজ কথা, কিন্তু সহজ কথা হলেও এর মধ্যে একটা বিরাট বিজ্ঞান ঢুকে আছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি এটা নিয়েও কিন্তু অনেক রিসার্চ হয়েছে। একদম। তো এইরকম ধরনের যে নলেজ, এরকম ধরনের যে চাষিদের নিজস্ব জ্ঞান বুদ্ধি, সেগুলোকে যদি আমরা নিয়ে ভ্যালিডেট করি এবং তার সঙ্গে কিছুটা বিজ্ঞানকে যদি মেশাতে পারি তাহলে দেখা যাবে তার গবেষণা অনেকভাবে উপকৃত করার চেষ্টা করবে চাষিদিকে, এবং এগুলোকে নিয়ে করা দরকার। এখন অনেক পুস্তক, অনেক বই বের হয়েছে যেখানে এই ইন্ডিজেনাস টেকনোলজিক্যাল নলেজকে নিয়ে ভ্যালিডেট করা হয়। সেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের অনেক বই আছে, আমাদের স্টেট ডিপার্টমেন্টের এবং সেন্ট্রাল ডিপার্টমেন্টের, আমাদের ইউনিভার্সিটির অনেক নিয়ে রিসার্চ পেপার আছে, যে ক্ষেত্রে আমরা কিন্তু ওই চাষিদের যে নিজস্ব জ্ঞান, সেই জ্ঞানটাকে নিয়ে আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে সেটাকে আরো সম্প্রসারণ করার চেষ্টা করছি। একদম। আসলে আমাদের গ্রাম বাংলার যে সমস্ত মানুষজন যারা থাকেন বা কৃষক বন্ধু বা প্রাণী পালক যারা রয়েছেন, তারা তো প্রথম থেকেই চাষাবাদ মধ্যেই জড়িত, এবং আমরা যারা গবেষণা করি গবেষণাগারে, তারা কিন্তু হয়তো কোনো একটা তথ্যের ভিত্তিতে গবেষণাটা করে যাচ্ছে। কিন্তু যদি আমরা সেই সমস্ত মানুষদের সঙ্গে মিশতে পারি, তাদের থেকে যদি জ্ঞানটা আমরা অর্জন করতে পারি, তাদের থেকে পাওয়া জ্ঞান আর আমাদের বৈজ্ঞানিক ভিত্তিক যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেগুলো যদি একসঙ্গে মেলাতে পারি, উভয়ই লাভবান হতে পারবো। একদম, এটাই দরকার। আজকালকার দিনে গবেষণা বলতে এটাকেই বোঝায় যে চাষিদের কাছ থেকে সমস্যাটাকে তুলে নেওয়া হোক, যেটা প্রকৃত সমস্যা, সেই সমস্যাটাকে নিয়ে আমরা গবেষণাগারে ফেলি। তারপরে সেক্ষেত্রে আমরা তার কি কি সমাধান সূত্র আছে সেগুলো আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি, দেখি। সেক্ষেত্রে আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে সেগুলোকে আমরা চেষ্টা করি সমাধান করার, এবং তারপরে তার সে সমাধান সূত্রটাকে চাষিদের মধ্যে পৌঁছে দেওয়া। এটাই আজকালকার দিনে দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে ধরুন আমাদের কোনো কৃষক বন্ধু যারা রয়েছেন, যার বাড়িতে এরকম গৃহপালিত প্রাণী রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে পালন করছেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, জানেন, তার এই যে জানা জ্ঞানটা আমরা যেটা চাইছি নিতে, সেক্ষেত্রে তিনি কোথায় জানাবেন? দেখুন, তার তো জানানোর অনেক জায়গা আছে। আমি বললাম যে একদম ব্লক স্তরে আমাদের এআরডি ডিপার্টমেন্টের যে ভেটেনারি যে উইং আছে, ভেটেনারি সার্জেন্স আছেন, তাদের কাছে জানাতে পারেন। তারা যদি মনে করেন যে তাদের কাছ থেকে, অর্থাৎ ওই ব্লক স্তরে এই সমস্যার সমাধান সূত্র মিলবে, তাহলে সেখান থেকেই তারা সমাধান সূত্র পেয়ে যেতে পারেন। যদি তারা মনে করেন যে না, এর জন্য আমাদের ইউনিভার্সিটির গবেষণাগার দরকার বা কোনো রিসার্চ অর্গানাইজেশন সঙ্গে দরকার, তাহলে তার ওই ব্লক স্তর থেকে সেই সমস্যাটাকে আমাদের ইউনিভার্সিটি লেভেলে বা আইসিআর এর যে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন আছে সেখানে তারা পাঠাবেন। অর্থাৎ এটা কিন্তু একটা একমুখী যাত্রা না, এটা বোথ ওয়ে একটা কমিউনিকেশন হয়। কৃষকরা তাদের যে প্রবলেম আছে সেটা ব্লক স্তরে ভেটেনারি সার্জনদের জানাতে পারবেন, ডিস্ট্রিক্ট লেভেলে এরকম এআরডি ডিপার্টমেন্টের যে আধিকারিক যারা আছেন তাদেরকে জানাতে পারবেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রে জানাতে পারবেন, এবং সর্বোপরি
সব থেকে যেটা ভালো হয়, সর্বোপরি যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন, বিশ্ববিদ্যালয়ে যদি সম্প্রসারণ বিভাগে তারা আছেন বা যে কৃষি গবেষণার যে ডিপার্টমেন্ট আছে সেখানে যদি আসেন, তারা যদি লিখিতভাবে জানান, তাহলে এটা নিয়ে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই ভাববে এবং যে ধরনের সমস্যা, সেই নির্দিষ্ট সমস্যাটাকে তারা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে তার সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করবেন। বেশ বেশ। আর আরেকটা কথা না বললেই নয়, গ্রাম বাংলার বুকে যারা যারা তো প্রাণীপালক রয়েছেন, তাদের একটা মুখ্য ভূমিকা পালন করেন গ্রামীণ মহিলারা। ঠিক। কেননা গ্রামীণ বাংলার দিকে এখন প্রচুর পরিমাণে ছাগল চাষ করতে দেখা যায় এবং ছাগলকে বলা হয় মহিলাদের গ্রামীণ ব্যাংক আর কি। তা এই যে মহিলাদেরকে যদি আমরা এই গবেষণা বা সম্প্রসারণের ক্ষেত্রে কতটা প্রাধান্য বা গুরুত্ব দেওয়া দরকার বলে আপনার মনে হয়? দেখুন, আমরা দেখেছি যে প্রাণী পালনের ক্ষেত্রে মহিলাদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, প্রায় 70 থেকে 80% যে প্রাণীর উপরে যে কাজ বাড়িতে, এগুলো মহিলারাই করেন। একদম। হয়তো 10 থেকে 20% কাজ পুরুষরা নিশ্চয় করেন, যেগুলো তাদের মধ্যে পড়ে। কিন্তু প্রাণী পালনের ক্ষেত্রে, সেটা হাঁস মুরগি পালন হোক, ছাগল পালন হোক, গবাদি পশু পালন হোক, যেগুলো ক্ষেত্রেই হোক না কেন, মহিলাদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং মহিলারাই পারেন এই প্রাণী পালনকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখাতে। সেই জন্য আমরা যারা সম্প্রসারণ কর্মী আছি, সেটা ব্লক স্তরে হতে পারে বা জেলা স্তরে হতে পারে বা বিশ্ববিদ্যালয় লেভেলে হতে পারে, আমরা চেষ্টা করি যে গ্রামীণ মহিলাদের যদি আমরা প্রযুক্তিগত দিক থেকে তাদেরকে আরো বেশি গুরুত্ব দিই এবং তাদেরকে যদি আমরা সেটাকে শেখাতে পারি হাতে কলমে, তাহলে আমাদের কিন্তু এই সম্প্রসারণের কাজটা আরো অনেক সহজ হবে। এবং আমরা এটাও দেখেছি যে একজন মাকে যদি আমরা কোনো একটা প্রযুক্তি শেখাই, সেক্ষেত্রে সেই প্রযুক্তির গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায়। আমি কখনোই বলবো না যে পুরুষদের ক্ষেত্রে সেটা কমে যায়, সেটা বলবো না, কিন্তু মায়েদের ক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতা আরো অনেক বেশি এবং একজন মাকে শেখালে সেটা কিন্তু আরো পরপর ছড়িয়ে যায়। যেমন আমি বলি যে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের সিচুয়েশনে আমরা দেখেছি যে ইন্টিগ্রেটেড ফার্মিং একটা বিরাট দিক। যেহেতু এখানকার মানুষের, চাষিদের জমির পরিমাণ কম, এখন এই কম জমির পরিমাণে আমরা কিভাবে সাস্টেন করব নিজেদেরকে, এই দিকটা ভাবতে গেলে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের কথা বলি। ইন্টিগ্রেটেড ফার্মিং মানে কি? সেখানে চাষবাস থাকবে, সেখানে পশুপালন থাকবে, সেখানে মাছ চাষ থাকবে, সেখানে সবজি চাষ থাকবে, যেমন যেমন সুবিধা হবে। এখন এই সমস্ত প্রযুক্তিগুলোকে নিয়ে যদি আমরা চাষিদের কাছে পৌঁছাতে পারি এবং সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে একটা মার্কেটিং এর সুযোগ দেখাতে পারি, তাহলে দেখা যাবে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে এটা বিরাটভাবে গ্রহণযোগ্যতা বাড়বে। গ্রামীণ যে ইকোনমি, অর্থাৎ যে গ্রামের মধ্যে যে তাদের ভালোভাবে সংসার প্রতিপালন করার যেটা প্রবণতা, সেটা আরো অনেক ভালো হবে এবং আর্থিক উপার্জন হবে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি, যারা সম্প্রসারণের সঙ্গে যুক্ত আছেন বা আছি, তারা গ্রামের মহিলাদেরকে নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন ডেমনস্ট্রেশনে দেওয়া, ইভেন আমাদের যেটা গভর্নমেন্টেরও একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, অনেকদিন আগে থেকেই চলছে, যে গ্রামে যে প্রাণী সেবী, প্রাণী মিত্রা, এই জিনিসগুলো যে নেওয়া হচ্ছে, এখানে কিন্তু গ্রামীণ মায়েদেরকেই প্রাধান্য বেশি দেওয়া হয়। কারণ দেখা গিয়েছে যে গ্রামীণ মায়েদেরকে যদি আমরা এরকম ধরনের প্রযুক্তিকে শেখাতে পারি, সেটা সম্প্রসারণ আরো ভালো হচ্ছে। সেদিক থেকে গ্রামের মহিলাদেরকে নেওয়া